সো আমরা চলে আসছি সর্বশেষ টপিকে, কিন্তু এটা এই পৌষ্টিকতন্ত্রের সর্বশেষ টপিক, এবং এই টপিকের উপরেও সিকিউ আছে। তাহলে বিএমআর বিএমআই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি সর্বোচ্চ সংখ্যক সিকিউ এবং ম্যাথ প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এইগুলা যদি করো, এরপরে বাকি যেগুলো আছে আশা করি পারবা। এর বাহিরে আর নতুন কোনো নিয়ম নাই। ওকে, বুঝাইতে পারছি? লাস্ট যে ম্যাথটা করলাম, এখানে আরেকটা কথা আছে কিন্তু, এই যে বাকি অংশে রাফেস থাকে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, আমি যখন টোটাল শক্তির পরিমাণ বের করছি, আমি শর্করা, আমিষ, স্নেহ বা চর্বির পরিমাণ বের করছি, রাফেজ বের করি নাই, কারণ রাফেক্সে 0 ক্যালোরি শক্তি থাকে, রাফেজে ধরা হয় 0 ক্যালোরি শক্তি, এই জন্য বের করি না। ওকে, আর কথা নাই। পৌষ্টিকতন্ত্র, তোমাদের বইয়ে পৌষ্টিকতন্ত্রের চিত্র হচ্ছে এটা, তোমাদের বইয়ের চিত্র হচ্ছে এই চিত্রটা। এটা একটু ক্লিয়ার চিত্র। ফ্রেশ একটা পেজ নিব, এই পেজের মধ্যে আমরা পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণটা চিত্র সহ ভালো করে বুঝবো। এই পেজটা যদি আমি ভালো করে বুঝাইতে পারি, পরে কোথায় কোন খাদ্য পরিপাক হয় এইটা দেখলে তুমি একদম সহজে পারবা। সো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ বেশি দিতে হবে। ফার্স্টে এখান থেকে একটু দেখে নাও। এই যে মনে করো মুখ গহ্বর, উপরেরটা কিন্তু এই নাসারন্ধ্র, এটা হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বর থেকে খাদ্যটা আসে, আসার পরে এই যে যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে পাকস্থলী। পাকস্থলী থেকে এই যে যেখানে ক্ষুদ্রান্তে প্রবেশ করে, এই ক্ষুদ্রান্ত যে অংশে প্রবেশ করে, এই অংশের নাম হচ্ছে ডিউডেনাম। এই ডিউডেনামে পিত্ত রস এবং অগ্নাশয় রস এসে মিলিত হয়। এই ডিউডেনাম থেকে শুরু হয় ক্ষুদ্রান্ত। এই যে দেখো, এরকম পেঁচানো 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 ক্ষুদ্রান্ত, অনেকগুলা প্যাচ দেয়া থাকে। কেন এরকম পেঁচানো থাকে? যাতে এই দেখো, মুখ থেকে পায়ু পর্যন্ত কোন জায়গায় কোনো ব্রেকিং সিস্টেম নাই যে খাবারটাকে তুমি ব্রেক করে রাইখা দিবা, এটা তোমার পক্ষে সম্ভব না। তাইলে কি হবে, যদি এটা একদম এরকম সোজা একটা স্ট্রেট লাইন হইতো, তাহলে মনে করো তুমি ডাইনিং টেবিলে বসে খাবার খাইতেছো, খাইতে খাইতে উঠার আর সুযোগ পাইতা না, খাইতা আর মনে করো এই যে খাবারের কণা এইখান থেকে ঠাস করে পড়ে যাইতো, যন্ত্রণা না? এই জন্য হচ্ছে এই যে ক্ষুদ্রান্ত নালীটা এরকম পেঁচানো পেঁচানো থাকে। নালীটা পেঁচানো পেঁচানো থাকলে হবে কি, খাদ্যটা আস্তে 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 এই দিক দিয়ে আসবে, আস্তে আস্তে পরিপাক হবে এবং শোষণ হইতে থাকবে। একটা সময় চলে আসবে হচ্ছে এই যে বৃহদান্তে, বৃহদান্ত থেকে আস্তে 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 এই যে মলাশয়ে আসবে। এরপরে মনে করো যে মলটা বাইরে বের হয়ে যাবে। বুঝাইতে পারছি ঘটনা? এখন এইখানে তোমাকে পড়তে হবে কি কি, তিনটা গ্রন্থি ভালো করে পড়তে হবে। 1 নাম্বার হচ্ছে যকৃৎ, 2 নাম্বার হচ্ছে অগ্নাশয়, এইখান থেকে হচ্ছে খাদ্য পরিপাক করার যত এনজাইম আছে এইগুলা নির্গত হবে এইখান থেকে। তারপরে হচ্ছে পাকস্থলী, এইটা পড়তে হবে, এইখান থেকে এটাকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এটার মধ্যে। এরপরে ক্ষুদ্রান্তের 3টা অংশ আছে, বৃহদান্তের 3টা অংশ আছে। এই অংশগুলা ভালো করে পড়বো। আমাদের খাবার মেইনলি পরিপাক হবে কোথায়? খাবার প্রধানত পরিপাক হবে এই ক্ষুদ্রান্ততে, খাবার প্রধানত পরিপাক হবে ক্ষুদ্রান্ততে। পাকস্থলীতে কিছু পরিপাক হবে, মুখ গহ্বরে সামান্য পরিপাক হবে শর্করা জাতীয়। প্রত্যেকটা টপিক বলবো, প্রত্যেকটা টপিকের আগে একটু চিত্র লাগবে। আর এই যে এটা পেঁচানো পেঁচানো থাকে, তোমরা যখন উঁচু কোনো পাহাড়ে উঠবা, পাহাড়ি কোনো রাস্তা যখন দেখবা, তখন দেখবা পাহাড়ি রাস্তাগুলো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। একই কনসেপ্ট, কারণ এইভাবে গাড়িটা সোজাসুজি উঠতে পারবে না। বুঝতে পারছো কথা? আচ্ছা, চিত্র। তাহলে আসো গুছায়া একটু শুরু করো। পরিপাক, পৌষ্টিকতন্ত্র। তাহলে খাদ্য প্রথমত পরিপাক হবে। খাদ্য কি কিভাবে পরিপাক হবে? পরিপাকের পদ্ধতি হচ্ছে 2টা। খাদ্য পরিপাকের পদ্ধতি হচ্ছে 2টা। খাদ্য পরিপাকের পদ্ধতি 2টা। 1 নাম্বার পদ্ধতি যেটা, এটাকে বলা হয় যান্ত্রিক পদ্ধতি। কি পদ্ধতি? যান্ত্রিক পদ্ধতিতে খাদ্য পরিপাক হয়, যান্ত্রিক পদ্ধতি। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার যেটা, এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া, আরেকটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। যান্ত্রিক প্রক্রিয়া, আরেকটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। তাহলে এটার নাম লেখো, রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া। এখন আমাদের মুখের ভিতরে কি কোনো ইঞ্জিন বা মেশিন ফিট করা আছে? আমরা যে যান্ত্রিক কথাটা লিখতেছি, তাহলে এই যান্ত্রিক প্রক্রিয়াটা সম্পন্ন করবে কে? যান্ত্রিক প্রক্রিয়াটা সম্পন্ন করবে হচ্ছে দাঁত। এই জন্য দাঁত নিয়ে সম্পূর্ণ একটা পড়াশোনা করতে হয়, এবং যারা মেডিকেল সায়েন্সে পড়ে তাদের এমবিবিএস এবং এই দাঁত নিয়ে যারা পড়াশোনা করে, এই দাঁতের কলেজই আলাদা, ডেন্টাল কলেজ, ডেন্টাল মেডিকেল কলেজ আলাদা, কারণ দাঁত নিয়ে অনেক পড়াশোনা আছে।
তাহলে দাঁতের কাজ কি? দাঁতের কাজ হচ্ছে খাবারটাকে ফার্স্টে তুমি একদম চিবাবা, চিবিয়ে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলবা, পিষে ফেলবা, এটা হচ্ছে দাঁতের কাজ। এবং এটা পরিপাকের প্রথম ধাপ, এটা পরিপাকের প্রথম ধাপ। বুঝাইতে পারছি? এই জন্য দেখবা একটা কথা কিন্তু প্রচলিত আছে, সেটা হচ্ছে ভাত বা শর্করা যেটাই খাও সময় নিয়ে আস্তে আস্তে ভালো করে চিবিয়ে খেতে হয়। কেন চিবিয়ে খেতে হয়? তাইলে হচ্ছে কি পরবর্তী রাসায়নিক প্রক্রিয়ায় যে আহ পরিপাকটা হবে সেটা সহজ হয়ে যায়। এখন রাসায়নিক প্রক্রিয়ায় যে পরিপাক, এই পরিপাকটা হবে পাকস্থলীতে ক্ষুদ্রান্তে। এই প্রক্রিয়াটায় পরিপাক হবে কিসের মাধ্যমে? এই পরিপাকটা হবে এনজাইমের সাহায্যে। কিসের সাহায্যে? এনজাইমের সাহায্যে। এনজাইম এর সাহায্যে। এনজাইম কোথা থেকে পাবো? এনজাইম পাবো হচ্ছে এই তোমার অগ্নাশয় হতে। এখন কি কি এনজাইম পাবো? আমাদের এনজাইম আছে তিনটা, এটা একটু বক্সে লেখা রাখো, এটা পরিপাকের গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে একটা এনজাইম হচ্ছে অ্যামাইলেজ, একটা হচ্ছে অ্যামাইলেজ, একটা এনজাইম অ্যামাইলেজ, একটা হচ্ছে ট্রিপসিন, একটা এনজাইমের নাম কি? ট্রিপসিন, একটা এনজাইমের নাম ট্রিপসিন, আরেকটা হচ্ছে লাইপেজ, আরেকটা কি? লাইপেজ। ভালো করে খেয়াল করো, লাইপেজ। দেখো এখানে আমি কি বানানোর চেষ্টা করতেছি। অ্যামাইলেজ দ্বারা পরিপাক হয় শর্করা, লাইপেজ দ্বারা পরিপাক হয়। তাহলে এই যে শর্করা, সহজ ভাষায় লিখবো শর্করা, শর্করা, শর্করা অ্যামাইলেজের মাধ্যমে পরিপাক হবে। পরিপাক হয়ে উৎপন্ন হবে কি? গ্লুকোজ। পরিপাক হয়ে কি উৎপন্ন হবে? গ্লুকোজ। কেন পরিপাক করা প্রয়োজন? যাতে ওই যে আমাদের দেহ এই খাদ্যগুলাকে শোষণ করতে পারে। কারণ আমরা বড় বড় দানা খাই, এগুলো আমাদের রক্তের রস শোষণ করতে পারে না। তাহলে ছোট ছোট খণ্ডে খাদ্য যদি বিশ্লেষিত হয়ে যায় সরল উপাদানে, তখন আমাদের রক্তরস শোষণ করতে পারে। শোষণ করে কোষে নিয়ে যাবে, কোষ তাকে আত্তীকরণ করে প্রোটোপ্লাজমে রূপান্তরিত করবে, ক্ষয় পূরণ করবে। এই হচ্ছে অ্যামাইলেজ, শর্করা পরিমাণ করে। ট্রিপসিন, ট্রিপসিন প, ট্রিপসিন প, কিভাবে মনে রাখবে? ট্রিপসিন ও হচ্ছে প্রোটিন পরিপাক করে। প্রোটিন মানে কি? প্রোটিন মানে আমরা এতক্ষণ পড়ে আসলাম আমিষ। তাহলে এটা কি পরিপাক করবে? আমিষ পরিপাক করবে। আমিষকে পরিপাক করে সে কিসে উৎপাদন করবে? আমিষকে পরিপাক করলে অ্যামাইনো অ্যাসিড এবং সরল পেপটাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড প্লাস সরল পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড প্লাস সরল পেপটাইড। আচ্ছা, আরেকটা হচ্ছে লাইপেজ। লাইপেজ, লতে লাইপেজ, লতে লিপিড। লিপিড মানে কি? স্নেহ বা ফ্যাট, স্নেহ। তাহলে স্নেহ পরিপাক করে কে? লাইপেজ। স্নেহ কে পরিপাক করে? লাইপেজ। স্নেহ পরিপাক করে কি উৎপন্ন করে? এই যে এখান থেকে একটু দেখে আসো, এখানে এগুলার কোনো রাসায়নিক সংকেত তোমাদের লাগবে না, তোমাদের বইয়ে যে নামগুলা দেওয়া আছে এই নামগুলা হইলেই তোমাদের হয়ে যাবে। এই দেখো, স্নেহ পরিপাক করে উৎপন্ন করে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে স্নেহ পরিপাক করে কি উৎপন্ন হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড যোগ হচ্ছে গ্লিসারল। এইটা একটু সুন্দর করে বক্স করে রাখা দাও। ঠিক আছে? তাহলে পরিপাকের মোটামুটি একটা ধারণা তুমি পাইছো যে পরিপাক হবে দুই ভাবে, একটা যান্ত্রিক পদ্ধতিতে, রাসায়নিক পদ্ধতিতে। যান্ত্রিক পরিপাকটা দাঁতের মাধ্যমে ছোট ছোট করে একদম চূর্ণ বিচূর্ণ করে চিবাই চিবাই খাওয়া, যেটাকে বলে আর কি। রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে এনজাইমের সাহায্যে। কি কি এনজাইম আমাদের মেইনলি লাগবে? অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ। মুখ গহ্বরে পরে টায়োলিন নামে একটা এনজাইম থাকে। এই টায়োলিন হচ্ছে অনেকটা অ্যামাইলেজের মতো। এই টায়োলিন গ্লুকোজ পরিপাকে অংশগ্রহণ করে। ওইটা আমি যখন শর্করা পরিপাক লিখবো ওইখানে লিখবো, কিন্তু মেইন হচ্ছে এই তিনটা। শর্করা পরিপাক করে অ্যামাইলেজ, পরিণত হয় গ্লুকোজ। আমিষ পরিপাক করে ট্রিপসিন, পরিণত হয় কিসে? অ্যামাইনো অ্যাসিড প্লাস সরল পেপটাইড। স্নেহ বা লিপিড, লিপিড পরিপাক করে লাইপেজ, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এই যে এখানে যে উপাদানগুলোর নামগুলা লেখছো না, এই উপাদানের নামগুলা দেখবা এইগুলা 2 দিন পরে ভুইলা যাবা। তাহলে লাইপেজ লিপিড, লাইপেজ লিপিড, ট্রিপসিন, ট্রিপসিন প্রোটিন, ট্রিপসিন প্রোটিন। তাহলে বাকি থাকলো একটা অ্যামাইলেজ, যেটা শ্বেতসার বা শর্করাকে পরিপাক করে। গেল একটা বিষয়।
এরপরে আসো চিত্র। চিত্র টানগুলো আমার খুব বেশি সুন্দর হয় না, কিন্তু একটা ফ্রেশ পেজ নাও, এই পেজের মধ্যে ম্যাক্সিমাম জিনিসই আমাদের গুছাইতে হবে। খুব ভালো করে খেয়াল করো, আমি চেষ্টা করবো এই পেজে সব গুছাই দেওয়ার জন্য। ফার্স্টে এইভাবে একটা টান দিয়ে আনবা, আনার পরে এইখানে একটা বড় করে পাকস্থলী দেওয়ার চেষ্টা করো। এরপরে এইখান থেকে এমন করে এইভাবে পেঁচিয়ে দিতে থাকো। এটা কি বানাইতেছি? এটা বানাইতেছি হচ্ছে ক্ষুদ্রান্ত। এটা কি বানাইতেছি? এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। আচ্ছা, ক্ষুদ্রান্ত যেখান থেকে শেষ হবে এইখান থেকে আরেকটা নাম দাও, এই যে এমন এমন করে এই যে যেটা অঙ্কন করলাম এটার নাম হচ্ছে বৃহদান্ত, লাস্টে হচ্ছে পায়ু। আচ্ছা, এইবার আসো, এইখানে অঙ্কন করো হচ্ছে একটা যকৃৎ বা কলিজা। শেপটা অনেকটা এরকম হয়, যকৃৎ। এই যকৃতের মধ্যে এইখানে কি থাকে? এই যকৃতের মধ্যে এইখানে থাকে হচ্ছে পিত্তথলি। এই পিত্তথলি আইসে এই ডিউডেনামে যুক্ত হয়। কার সাথে যুক্ত হবে? এইখানে আরেকটা উপাদান থাকে, এই যে এইখানে অনেকটা গাছের পাতার মতো, এই যে এরকম। তোমরা যখন কয়েকবার অঙ্কন করবে আরো সুন্দর হবে। এটার নাম অগ্নাশয়। এইখান থেকে একটা রস আসে, এই পিত্ত রস এইখানে এসে ডিউডেনামে যুক্ত হয়। গেল অগ্নাশয়। তারপরে হচ্ছে মুখ্য গহ্বর, অন্ননালী। এই এখন আসো, লেবেলিং গুলা খুব কেয়ারফুলি করতে হবে, আস্তে আস্তে করো। এই যে যে জায়গাটা, আচ্ছা গ্রন্থি দুইটা আগে দেখাই। এই যে গ্রন্থিটা, এই গ্রন্থিটার নাম হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়। এর পরের অংশ তুমি যখন পরীক্ষায় চিত্র দিবা, এই পরের অংশ তোমার এই চিত্রের মধ্যে লেখার দরকার নাই, আমি হচ্ছে এই পেজের মধ্যে সম্পূর্ণটা বোঝানোর সুবিধার জন্য লিখতেছি। অগ্নাশয়ে কি কি পাওয়া যায় দেখো তো। অগ্নাশয়ে পাওয়া যায়, একটু আগে দেখে আসলা, অ্যামাইলেজ। অ্যামাইলেজ কি পরিপাকে লাগে? শর্করা পরিপাকে লাগে, অ্যামাইলেজ। ট্রিপসিন, ট্রিপসিন। আর একটা হচ্ছে তোমার কি, অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ। এই গেল হচ্ছে অগ্নাশয়। আরেকটা গ্রন্থি আছে, আরেকটা গ্রন্থি হচ্ছে এই যে এটা, আরেকটা গ্রন্থি, এটা হচ্ছে যকৃৎ। এটা হচ্ছে যকৃৎ। এটার আরেকটা নাম আছে, আমরা যেই নামটাতে চিনি সেটা হচ্ছে কলিজা। খায় না মানুষ কলিজা? এই যকৃতের মধ্যে থাকে পিত্তথলি। পিত্তথলির মধ্যে কি থাকে? পিত্ত রস। এইখানে কি আছে? পিত্ত থলি। এই পিত্তথলির মধ্যে কি থাকে? পিত্ত রস। এই পিত্ত রসটা আবার কেমন? এই পিত্ত রসটা হচ্ছে ক্ষার ধর্মী। এটা কি ধর্মী? ক্ষার ধর্মী। পিত্ত রসটা হচ্ছে ক্ষার ধর্মী। এগুলো একটু গুছায় লেখো, একটু পরে মনে হবে চ্যাপ্টারের সম্পূর্ণটা গোছানো হয়ে গেছে। বুঝাইতে পারলাম? তাহলে হচ্ছে যকৃতে, যকৃতের মধ্যে থাকে পিত্ত রস, এটা হচ্ছে সব থেকে বড় গ্রন্থি। ঠিক আছে, এটার কাজ কি আমি একটু পরে দেখাচ্ছি। পিত্ত রস থাকে, এটা হচ্ছে ক্ষারধর্মী। এরপরে আসো আরেকটা, এটা হচ্ছে পাকস্থলী। এটার নাম কি? পাকস্থলী। এই পাকস্থলীর মধ্যে কি থাকে? এই পাকস্থলীর মধ্যে থাকে অনেক গাঢ় মাত্রার HCl অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার ঘনমাত্রা কত থাকে?
থাকে 1.5 থেকে 3.5। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে আমরা যখন খাবার খাই, মনে করো যে মাছ মাংস তো এগুলা রান্না করে খাই, ফল ফ্রুট যখন খাও এদের মধ্যে বিভিন্ন জীবাণু থাকতে পারে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথমত ওই জীবাণুকে ধ্বংস করে ফেলে, এরপরে সে হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনোজেনে পরিণত করে, যেটা আমিষ পরিপাকে অংশগ্রহণ করে। এখন একটা কোশ্চেন স্বভাবতই তোমার আসতে পারে, একটা কোশ্চেন স্বভাবতই যদি আসে যে এইখানে যে HCl অ্যাসিড নির্গত হয়, কথা বুঝো, HCl অ্যাসিড নির্গত হয়, তুমি জানো পাকস্থলীর যে HCl অ্যাসিডের যে ঘনমাত্রা সেটা যদি তোমার হাতের মধ্যে বা ত্বকের মধ্যে কোথাও যদি পড়ে, তাহলে অ্যাসিড যেরকম পুড়ে যায় তোমার হাত বা ত্বক ওইরকম ভাবে পুড়ে যাবে। তাহলে পাকস্থলীর ভিতরে পুড়ে যায় না কেন? প্রথমত এখানে আলাদা একটা আস্তর থাকে, এই জন্য পুড়ে না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে পুড়ে কিছুটা, কিরকম দেখবা, তুমি যদি একটা নির্দিষ্ট টাইমে খাবার না খাও, দুপুর বেলা বা রাত্রের বেলা, একটা নির্দিষ্ট টাইম পর দেখবা তোমার পেট জ্বালা পোড়া শুরু হয়েছে, তুমি কি বলো? ক্ষুধায় পেট জ্বলতেছে। অ্যাকচুয়ালি নির্দিষ্ট টাইম পর পর ওই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এই সেল নির্গত হইতে থাকবে, কিন্তু সে নির্গত হওয়ার পরে কোনো খাবার দাবার পাইতেছে না। এখানে যদি মনে করো যে খাদ্য দানা টানা থাকতো, তাহলে এই সেল নির্গত হয়ে এই খাদ্য দানাকে পরিপাক করা শুরু করতো, কিন্তু এই সেল তো খাদ্য দানা পাচ্ছে না, তখন সে কি করবে? তখন সে তোমার এই যে পাকস্থলীর যে গাত্র এইটাকে পুরানো শুরু করবে, তখন তুমি বলো যে আমার পেট জ্বলতেছে ক্ষুধায়। কথা বুঝতে পারছো? এখন এমন যদি হয় অনেকদিন সে অনিয়মিত খাবার খায়, অ্যাসিডের পরিমাণ বেশি খায়, তেল চর্বি জাতীয় খাবার বেশি খায়, দুশ্চিন্তায় থাকে, উদ্গ্রীব থাকে, উদ্বিগ্ন থাকে, এই ধরনের ঘটনা যদি ঘটে, যদি ঘুম কম হয়, তাহলে এই HCl প্রতিনিয়ত অনিয়মিত ভাবে নির্গত হইতে থাকে, তখন এই যে পাকস্থলীর গাত্র পুড়তে 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 একটা সময় ঘা হয়ে যায়, যেটাকে আমরা বলি আলসার। যেটাকে কি বলা হয়? আলসার। বুঝতে পারছো? এটা নিয়ে পরে রোগ, পাকস্থলীর রোগ সংক্রান্ত কথাবার্তা ওইখানে আছে। এরপরে আসো ক্ষুদ্রান্তকে একটু লেবেলিং করা যাক। ক্ষুদ্রান্তকে একটু লেবেলিং করো। এটা দিয়েই করি। ক্ষুদ্রান্তের এই যে এই অংশটা, এই অংশটার একটা নাম আছে, এই অংশটার একটা নাম আছে, আর ক্ষুদ্রান্তের লাস্টের দিকের অংশটার একটা নাম আছে। তাহলে নামগুলা কি কি? ক্ষুদ্রান্তের প্রথম অংশটা হচ্ছে ডিউডেনাম। ডিউডেনাম, প্রথম অংশটার নাম কি? ডিউডেনাম। পরের অংশটার নাম কি? জেজুনাম। জেজুনাম, ডিউডেনাম, জেজুনাম। এর লাস্টের অংশটার নাম হচ্ছে ইলিয়াম। ইলিয়াম, লাস্টের অংশের নাম কি? ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এই তিনটাকে একসাথ করে বলা হয় হচ্ছে ক্ষুদ্রান্ত। তাহলে একটু পরে ক্ষুদ্রান্ত কথাটা আসবে, ওই ক্ষুদ্রান্ততেও তোমার এই বিষয়গুলো মুখস্থ করতে হবে। তাহলে এই ডিউডেনামের মধ্যে অগ্নাশয় থেকে যে তোমার এনজাইম গুলো নির্গত হয় এবং পিত্তরস, এই সবগুলো আইসা মিলিত হয় হচ্ছে ডিউডেনামে। পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তের যেই জায়গায় খাদ্যটা প্রবেশ করে ওই জায়গাটার নামই হচ্ছে জেজুনাম। নিচের অংশ ডিউডেনাম, নিচের অংশ জেজুনাম, এবং লাস্টের দিকের অংশটাকে বলা হয় ইলিয়াম। এই গেল ক্ষুদ্রান্ত। এবার আসো বৃহদান্তটাকে একটু লেবেলিং করো। বৃহদান্ত হচ্ছে এইখান থেকে শুরু হয়, এইখান থেকে বৃহদান্ত শুরু হয়। আমি একটু, আচ্ছা, এইখান থেকে বৃহদান্ত শুরু হয়, এটার একটা নাম। আর এই যে এই মাথা থেকে নিয়ে আসো, এটার একটা নাম। এটাকে এদিক থেকে আনো, হ্যাঁ। আর একটা হচ্ছে এই যে, তাহলে ফার্স্টের যে অংশ, এই ফার্স্টের অংশ ডিউডেনামের যে ফার্স্টের অংশ, ফার্স্টের অংশের নাম কি? সিকাম। এই ফার্স্টের অংশের নাম কি? হ্যাঁ, সিকাম। এই অংশটার নাম হচ্ছে সিকাম। এই অংশটার নাম কি? সিকাম। সিকাম। এরপরের অংশের নাম হচ্ছে কোলন। ওই যে রাফেস যখন পড়ছো, রাফেস কোলন পরিষ্কারে সাহায্য করে, এই যে কোলন, এটা পরিপাকে সাহায্য করে। আর লাস্টের অংশ হচ্ছে মলাশয়। মলাশয়। এই তিনটা রাশিকে একসাথে, মানে এই তিনটা হচ্ছে বৃহদান্ত। বৃহদান্ত, সিকাম, কোলন, মলাশয়। বৃহদান্তে সাধারণত কোনো ধরনের পরিপাক হয় না, এখানে হচ্ছে পানি টানি কিছু শোষিত হয়, একদম খাদ্যের উচ্ছিষ্ট কিছু অংশ, এটার মনে করো যে কিছু খনিজ লবণ, কিছু পানি, যেটা ক্ষুদ্রান্তে শোষণ হওয়ার পরেও থাইকে যায় ডিউডেনাম থেকে, ওই জিনিসটা পুনরায় শোষণ হয়। সাধারণত ডিউডেনামে
খুব বেশি শোষণ হয় না, সামান্য, এবং এখানে কোনো পরিপাক হয়ই না। এই হচ্ছে ডিউডেনাম। এরপরে কারো যদি ওই দেখবা একটা কথা শুনবা যে অ্যাপেন্ডিসাইডের ব্যথা, এইটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। কারো দেখবা পেটের ডান সাইডে ব্যথা, এটা খুবই মারাত্মক হতে পারে, এটা তোমাদের রোগের মধ্যে আছে অ্যাপেন্ডিক্স। তখন হচ্ছে অপারেশন করে এই নিচের যে ছোট্ট নালিকা, এই নালিকাটা যদি কেটে ফেলে তাহলে ওই যে বলে অ্যাপেন্ডিক্স নালি কেটে ফেলছে, গেল অ্যাপেন্ডিক্স। এরপরে এটা হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বর। মুখ গহ্বর। মুখ গহ্বরের উপরে একটা এবং নিচে এদিকে গ্রন্থি থাকে। এই গ্রন্থিগুলা থেকে 3 ধরনের রস নিঃসৃত হয়। একটা হচ্ছে টায়ালিন, এই মুখ গহ্বর থেকে বের হয়, এগুলোকে বলা হয় লালা গ্রন্থি। আগে নামটা লিখে নাও, এটার নাম হচ্ছে লালা গ্রন্থি। নাম হচ্ছে লালা গ্রন্থি। তাহলে লালা গ্রন্থি থেকে কি কি বের হয়? 1 নাম্বার স্যালাইভারি। 1 নাম্বার কি? মিউসিন, সরি, মিউসিন। এই মিউসিন হচ্ছে খাদ্য পিচ্ছিল করতে সাহায্য করে। খাদ্য, মিউসিনের কাজ কি? খাদ্য পিচ্ছিল করে। খাদ্য পিচ্ছিল করে কে? মিউসিন। তখন এই যে খাদ্যটা গিলতে সুবিধা হয়। 2 নাম্বার, এখান থেকে আরেকটা যেটা বের হয় এটাকে বলা হয় টায়ালিন। এটাকে কি বলা হয়? টায়ালিন। এই টায়ালিনের ধর্ম অনেকটাই যে অ্যামাইলেজের মতো, এই জন্য টায়ালিন হচ্ছে পরিপাকে অংশগ্রহণ করে। আরেকটা হচ্ছে মল্টেজ। আরেকটা কি? মল্টেজ। এখন যখন তুমি পরিপাকতন্ত্রের চিত্র দিবা, পরিপাকতন্ত্রের চিত্রটা যখন তুমি দিবা, পরিপাকতন্ত্রের চিত্রটা যখন তুমি দিবা তখন কি কি লেভেলিং করবা এটা একটু বুঝো। পরিপাকতন্ত্রের চিত্রটা যদি দাও তখন কি কি লেভেলিং করবা শুনো। তখন এই যে অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ এগুলা দেওয়ার দরকার নাই, শুধু অগ্নাশয়, পাকস্থলী, যকৃৎ, পিত্তথলি, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই 3টাকে ক্ষুদ্রান্ত এইটা দিতে পারো, বৃহদান্ত এইটা দিবা, অ্যাপেন্ডিক্স এইটা দিবা। আর কি কোনো কিছু? অগ্নাশয়, পিত্তথলি, বৃহদান্ত, হ্যাঁ, মোটামুটি পরিপাকতন্ত্রে এই কয়েকটা জিনিস তুমি যদি বোঝো তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরিপাকতন্ত্রের চিত্রটা আঁকলাম। ফার্স্ট হচ্ছে মুখ গহ্বর। এই যে এটাকে বলা হয় অন্ননালী, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় অন্ননালী। কি বলা হয়? অন্ননালী। অন্ন নালী। অন্ন মানে কি? খাদ্য নালী। ঠিক আছে, তাহলে ফার্স্টে মুখ গহ্বর, মুখ গহ্বরে থাকে লালা গ্রন্থি, লালা গ্রন্থির মধ্যে থাকে মিউসিন, টায়ালিন, মল্টেজ। এরপরে হচ্ছে অন্ননালী, এরপরে খাবার আসে পাকস্থলী, পাকস্থলীর মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা জীবাণু ধ্বংস করে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনোজেনে পরিণত করে। এই সক্রিয় পেপসিনোজেন আমিষ পরিপাকে অংশগ্রহণ করে। পাকস্থলীতে কিন্তু অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ কিচ্ছু থাকে না, শুধুমাত্র ওই HCl অ্যাসিড থাকে, যেটা নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনোজেনে পরিণত করে। এরপরে দেখো যকৃৎ, যকৃতের মধ্যে পিত্ত রস থাকে যেটা ক্ষারধর্মী, আর হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয়ের মধ্যে থাকে অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ। এরপরে চলে আসে ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্ত ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই 3টা দ্বারা গঠিত। বৃহদান্ত হচ্ছে সিকাম, কোলন, মলাশয়, এই 3টা দ্বারা গঠিত। আরেকটা আছে অ্যাপেন্ডিক্স। এখন কি আমি বুঝাইতে পারছি? এবার আসো, এখন তোমাকে কিছু জিনিস একটু দাগাই দেই। এই জিনিসগুলা তোমাকে আমি 1000 বার পড়াই, কিন্তু তুমি মুখস্থ করো নাই, বুঝছো ঠিক আছে, কিন্তু তোমার মনে নাই, তাইলে কোনো লাভ নাই, পরীক্ষায় নাম্বার পাবা না। বিষয়টা কি? মুখ গহ্বর। মুখ গহ্বরের মধ্যে কি থাকে? লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসের মধ্যে মিউসিন খাদ্যকে পিচ্ছিল বা গলাধকরণে সাহায্য করে। এরপরে থাকে টায়ালিন এবং মল্টেজ এনজাইম শর্করা পরিপাকে অংশগ্রহণ করে। এই লাইনটুকু আমি বলছি না, এটার মধ্যে একটু দাগ দাও। এরপরে আসো দাঁত। দাঁত নিয়ে অনেক পড়াশোনা আছে। এর মধ্যে দেখো মানুষের দাঁতের মধ্যে এই যে প্রথম যে 2টা, এটা মানুষের আছে। গরু, ছাগল যারা হচ্ছে এই তোমার তৃণভোজী, তাদের এই সামনের 2টা দাঁত থাকে, এদেরকে বলা হয় কর্তন দাঁত। আর এই যে এই দিকে একটু চুখানো দাঁতগুলা থাকে, এই যে চুক্ষা দাঁতগুলা থাকে এই যে এরকম, এটাকে বলা হয় ছেদন দাঁত। এটা শুধু মাংসাশী প্রাণীর থাকে, অর্থাৎ বাঘ, সিংহ এদের থাকে। তাহলে মানুষেরও আছে। তাহলে মানুষ একসাথে তৃণভোজী এবং একইভাবে মাংসাশী। কারণ কি? এটা দাঁতের থেকেও বোঝা যায়।
আবার পরিপাকতন্ত্র থেকেও বুঝো, মানুষ হচ্ছে সেলুলোজ হজম করতে পারে, প্রোটিনও হজম করতে পারে। গরু কিন্তু প্রোটিন হজম করতে পারে না, মাংস টাংস হজম করতে পারে না। আবার বাঘ যেটা, সে কিন্তু সেলুলোজ হজম করতে পারে না। আচ্ছা, এরপরে হচ্ছে অগ্রপেশন, দুইটাকে বলা হয় অগ্রপেশন, লাস্টের তিনটাকেই পেশন বলতো, কিন্তু এই যে নিউ এডিশনে এই যে এইটাকে আক্কেল দাঁত নাম দিছে। এই আক্কেল দাঁতটা হয় 20-25 বছর বয়স হওয়ার পরে। এটাকে মনে হয় মজা করে আক্কেল দাঁত নাম দেওয়া হয়েছে। কারণ কি, 20-25 বছর যখন একটা মানুষের হয়, তখন হচ্ছে তার একটু জ্ঞান বুদ্ধি হয়, তখন মানুষ তারে বলে যে হ্যাঁ একটু আক্কেল বরাদ্দ হইতেছে। তো ওইখান থেকে হয়তো আক্কেল দাঁত নাম দিছে। ঠিক আছে, তাহলে দাঁতের মধ্যে কয় ধরনের দাঁত আছে? কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। একটা গেল। এরপরে আসো দাঁত কিভাবে তৈরি। এই চিত্রটা আমি দেখাবো না, কারণ আমি হচ্ছে পরিপাকতন্ত্রটা ভালো করে দেখাবো, এটা তোমরা দেখলে একটু পারবা। উপরের যে মুকুট, গ্রিপ, মূল, তিনটা অংশে গঠিত। মুকুটের মধ্যে কি কি আছে? রক্তজালক হচ্ছে ভিতরের দিকে, মুকুটের মধ্যে আছে এনামেল, আর একটা হচ্ছে ডেন্টিন। এটা একটু পড়ে নিও, ঠিক আছে? সিমেন্ট, দেখো এই যেটা, যে অংশটা হচ্ছে মাড়ির সাথে লাগায় রাখে, এই অংশটাকে বলা হয় সিমেন্ট। তাহলে দাঁত নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এরপরে আসো অন্ননালী, পাকস্থলী। এইখানে এত পরিমিত কথা বলছে, এইখান থেকে আসলেই তোমাকে একটা লাইন ইন্ডিকেট করে দেওয়া খুব টাফ, খুব টাফ। ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, যে কয়টা লাইন আছে ফুল মুখস্থ করো। দেখো তুমি বাদ দেওয়ার মতো লাইন খুঁজে পাবা না। অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মাঝখানের থলির মতো অঙ্গ, প্রাচীর। এর প্রাচীর কি? পুরু, পেশি বহল। মুরগির গিলা খাইছো না? মুরগির গিলা কিন্তু একটু শক্তিশালী হয়, মুরগির গিলাটা কিন্তু একটা পাকস্থলী। পাকস্থলীর পাকস্থলীর প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থি, দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি, আমাদের বৃক্কের কোনো কাজ যদি আমরা বলি, সেটাকে আমরা বলি রেনাল, রেনাল পিরামিড, রেনাল ধমনী, রেনাল শিরা। আর পাকস্থলীর কোনো বিষয় হইলে সেটাকে বলে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিওলজি। তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, এই সবগুলা পাকস্থলীর। গ্যাস্ট্রিক কথাটা বুঝলেই বুঝবা হচ্ছে পাকস্থলী। তাহলে পাকস্থলীর পেশি সংকুচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে পিষে মন্ডে পরিণত করে। সংকুচন প্রসারণ কেমন? আমরা যেমন মুখ দিয়ে হচ্ছে চাবাই, কিন্তু পাকস্থলীর পেশিটা এই যে এরকম, মনে করো যে এই সংকুচন প্রসারণের মাধ্যমে খাবারটাকে একটা মন্ডে পরিণত করে অনেকটা। ঠিক আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রস খাদ্য পরিপাকে সাহায্য করে। ওই এই সেল থাকে, এটা আমরা দেখবো। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের তিনটা অংশ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনামে পিত্তথলি থেকে পিত্তনালী এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এসে মিলিত হয়। পিত্তনালীর মধ্যে যকৃতে পিত্তরস আসে, আর অগ্নাশয় রস ডিউডেনামে এসে পৌঁছায়। ক্ষুদ্রান্তের গায়ে আন্তিক গ্রন্থি থাকে। এই যে এই কথাটা গুরুত্বপূর্ণ, ক্ষুদ্রান্তের গায়ে আন্তরিক গ্রন্থি থাকে। তার মানে ক্ষুদ্রান্ত যেটা, ওই যে পেঁচানো পেঁচানো নালী যেটা, এই যে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তর গায়ে কি থাকে? আন্তরিক গ্রন্থি থাকে। এই ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরের আঙ্গুলের মতো প্রক্ষিপ্ত অংশ থাকে, এদেরকে ভিলাস বলে। ভিলাস পরিপাকৃত খাদ্য শোষণে সাহায্য করে। এখন গরুর ভুঁড়ি যারা পরিষ্কার করতে দেখছো বা খাইছো, গরুর ভুঁড়ির ভিতরে দেখবে যে এরকম ভিলাসের মতো থাকে, একটু খাঁচকাটা খাঁচকাটা থাকে। তাহলে কি হয়? খাঁচকাটা খাঁচকাটা হওয়ার কারণে ও হচ্ছে শোষণে সাহায্য করে। মানে অনেক বড় একটা কাপড়কে তুমি যদি একটু সংকুচিত করো, যেমন ওই যে শাড়ি পরার সময় কুচি দেয় না মেয়েরা, দেখবা কুচি দিয়া শাড়ি পরে। এটা কেন দেয়? কারণ হচ্ছে কি, অনেক লম্বা একটা কাপড়, এটাকে তুমি কুচি দিয়ে ভাঁজ করে ছোট্ট একটু জায়গার মধ্যে আনতে পারছো। এই জন্য এই যে ভিলাস, যেটা অনেকটুকু ভিলাসকে অল্প জায়গার মধ্যে আমি আনছি, যাতে করে কি খাদ্য যে শোষণ করবে এটার এরিয়াটা বেড়ে যায়। এই জন্য এই ভিলাস পরিপাকৃত খাদ্য উপাদান শোষণে সাহায্য করে। এরপরে দেখো বৃহদান্ত। ইলিয়াম থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত মোটা নলাকৃতির অংশ হলো বৃহদান্ত। বৃহদান্ত তিনটি অংশে বিভক্ত। একটা হচ্ছে কি কি পাইছো? সিকাম, কোলন, মলাশয়। সিকামের সাথে অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র নলের মতো প্রবৃদ্ধি সংযুক্ত থাকে। বৃহদান্তে মূলত পানি শোষিত হয়, মল তৈরি হয় এবং মল জমা থাকে। পায়ু, পৌষ্টিক নালীর শেষ প্রান্তে অবস্থিত পায়ু। এখন আসো, এইটা পড়লা, এবার একটু গ্রন্থিগুলো আবার ভালো করে পড়ে নিতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে যকৃৎ, এই যে এটা হচ্ছে পাকস্থলী, এই যে পাতার মতো যেটা, এটা হচ্ছে অগ্নাশয়। যকৃতের মধ্যে পিত্তথলি, পিত্তনালী ডিউডেনামে প্রবেশ করছে। অগ্নাশয়ের মধ্যে এই যে অগ্নাশয় নালী, এই যে ডিউডেনামে এসে প্রবেশ করছে। এই ডিউডেনাম থেকে শুরু হয়েছে ক্ষুদ্রান্ত। বুঝতে পারছো? এখন আসো যকৃৎ। ফার্স্টে আসো লালা গ্রন্থি। লালা গ্রন্থির মধ্যে কি কি থাকে একদম ফুল মুখস্থ। তোমার বইয়ে এইখানে যে কয়টা লাইন বলছে, তুমি এমন কোন লাইন পাবা না যেটা লাইন অনেক বাড়ায় বলছে।
খুবই সামান্য করে বলছি, এটা তুমি 100% পড়তে হবে। লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এই কয়েকটা মুখস্থ করতেই হবে যদি পরিপাকতন্ত্রে তুমি ভালো নাম্বার পাইতে চাও। তাহলে দেখো 3 জোড়া লালা গ্রন্থি আছে, 2টা কানের সামনে নিচে 1 জোড়া এবং চোয়ালের নিচে 1 জোড়া, এদের নামও আছে। ঠিক আছে, লালা গ্রন্থির মধ্যে কি কি থাকে? এই যে এই লালা বা স্যালাইভা নামে পরিচিত লালা রসের টায়ালিন নামক এনজাইম এবং পানি থাকে। যকৃৎ, দেখো যকৃতের লাইনগুলো তাহলে একটু দাগ দিয়ে দেয়। যকৃৎ 1 নাম্বার, মধ্যচ্ছদার নিচে উদর গহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত। মধ্যচ্ছদা জিনিসটা কি এটা দাগ দিও না। মধ্যচ্ছদা হচ্ছে গরুর ভুঁড়ি টুরি বা মুরগি টুরগি কখনো টাইনা বের করতে দেখছো? দেখবো যখন টাইনা বের করে সাদা সাদা কিছু পর্দার মতো থাকে, যেগুলো হচ্ছে এই আমাদের যে হৃৎপিণ্ড আছে, কলিজা আছে বা ভুঁড়ি আছে, এগুলাকে হচ্ছে দেহের সাথে লাগায় রাখে, ওইটাকে বলা হয় মধ্যচ্ছদা। এই যে এই লাইনে দাগ দিবা, যকৃৎ হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। গুরুত্বপূর্ণ এমসিকিউ, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? যকৃৎ। লালচে খয়েরি, যকৃতের ডান খণ্ড বাম খণ্ড থেকে কিছুটা ছোট, এইগুলা একটু করে নিও। এবার আসো, পিত্ত রস থাকে যকৃতের মধ্যে, এই পিত্ত রস হচ্ছে ক্ষারীয় গুণ সম্পন্ন, এই লাইনের নিচে দাগ দাও। আরেকটা, যকৃতের বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রাসায়নিক গবেষণাগার বলা হয়, এই লাইনটা নিচে দাগ দাও। যকৃতের নিচের অংশে পিত্তথলি, পিত্তাশয় সংলগ্ন থাকে, এখানে পিত্তরস জমা হয়। পিত্তরস গাঢ় সবুজ বর্ণের, তিক্ত স্বাদ বিশিষ্ট, কারণ পিত্ত যদি গইলা যায় তাহলে মাংস বলো মাছ বলো সবটাই তিতা তিতা লাগে। পিত্তথলি পিত্তনালীর সাহায্যে অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়, এটি যকৃৎ অগ্নাশয় নালীর মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে। বারবার বইলে আসলাম, তাহলে এইটুকু যকৃৎ কিভাবে কোথায় যুক্ত হয়। অনেকেরই এই পিত্তথলির মধ্যে যখন পাথর হয় তখন এই পিত্তথলিটা কেটে ফেলতে হয়, যদি কেটে ফেলে তাদের প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস এগুলো ডাইজেশনের সমস্যা হয়, সময় বেশি লাগে, প্রপার ডাইজেশন হয় না। যকৃতের কাজ একটু পড়ো। যকৃৎ পিত্ত রস তৈরি করে, এটা হচ্ছে যকৃতের 1 নাম্বার কাজ। পিত্ত রসের মধ্যে কি কি থাকে? পিত্ত রসে পানি থাকে, পিত্ত লবণ থাকে, কোলেস্টেরল ও খনিজ লবণ থাকে। এই কোলেস্টেরল তো জানোই, যাদের কোলেস্টেরল বেশি, যারা একটু মোটা হয়ে যায় তাদের কোলেস্টেরল বেশি হয়। কোলেস্টেরল ভালো খারাপ দুইটাই আছে, ভালো কোলেস্টেরল যেমন কাজে লাগে, খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়লে হার্টের ঝুঁকি বেড়ে যায়। এই রস পিত্তথলিতে জমা থাকে, প্রয়োজনে ডিউডেনামে হাবিজাবি বলছে। পিত্তরস খাদ্যের অম্ল ভাবকে প্রশমিত করে, এটা হচ্ছে পিত্তরসের কাজ। ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে, এই পরিবেশে খাদ্য পরিপাকের অনুকূল। তাহলে কোন পরিবেশে খাদ্য পরিপাক হয় ভালো? সেটা হচ্ছে ক্ষারীয় পরিবেশে। আমরা তো তেল চর্বি অ্যাসিডিক জাতীয় খাবার বেশি খাই, প্রোটিন টোটিন যা খাই, তাহলে পিত্তরস হচ্ছে ক্ষারীয় পরিবেশ তৈরি করে। অম্লিক পরিবেশে খাদ্য পরিপাক হয় না, অ্যাসিডিক পরিবেশে খাদ্য পরিপাক হয় না, তাহলে পাকস্থলীতে যে অ্যাসিড নিঃসরণ হয়েছিল ও হচ্ছে সক্রিয় পেপসিন, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিন করছে, যেটা আমিষ পরিপাকে সাহায্য করবে, আর হচ্ছে তোমার জীবাণুকে ধ্বংস করছিল, এই জন্য অ্যাসিড নিঃসৃত হয়েছিল। তাহলে পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে, এটা পরে একটু দেখবো। এরপরে আসো, অ্যাসিড যকৃতে আসার পরে রাসায়নিক ইউরিয়া ইউরিক অ্যাসিড হাবিজাবি এগুলা করে স্নেহ জাতীয় পদার্থ শোষণে, এগুলো একটু দেখে নিও, কিছু অংশ একটু মুখস্থ করতে হয়। অগ্নাশয় ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ নামক উৎসেচক বা এনজাইম সৃষ্টি হয়। তাহলে বলো, আমি যে তোমাদের এই চিত্রটা একটু দিলাম, যদিও চিত্রটা বিশ্রী হয়েছে, এত সুন্দর হয় না, আমার চিত্র একটু পচা হয়, কিন্তু বলতো এখানে কি আমি কোনো টপিক বাদ দিছি? সবগুলো এখানে আমি তুলে ধরছি না? তাহলে এই চিত্রটা বাসায় যদি তুমি 2-3 বার প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমার পরিপাক মোটামুটি হয়ে গেছে। এইবার আসো আমরা পরিপাকে ঢুকি। কোথায় কি পরিপাক হয় এই কোশ্চেন গুলাকে 2 ভাবে পড়া যায়। 2 ভাবে কি কি? খাদ্য পরিপাক ক্রিয়া। তুমি কোশ্চেনের উত্তরটা 2 ভাগে পড়তে পারো। 1 নাম্বার, মুখ গহ্বরে পরিপাক, মুখ গহ্বরে। 2 নাম্বার হচ্ছে পাকস্থলীতে, আর 3 নাম্বার হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক। তোমার বইয়ে এইভাবেই দেওয়া আছে। আবার এইভাবেও করা যায় যে শর্করা পরিপাক পড়লা, আমিষ পরিপাক পড়লা, স্নেহ পরিপাক, এই 3টা আলাদা আলাদা করে পড়লা, একই কথা। তাহলে দেখো তো মুখ গহ্বরে কি পরিপাক হবে? মুখ গহ্বরে আমিষ
এবং স্নেহ কিচ্ছু পরিপাক হবে না। মুখ গহ্বরে কে কে পরিপাক হবে? মুখ গহ্বরে শর্করা, শর্করা সামান্য, শর্করা সামান্য, অন্য কিচ্ছু পরিপাক হয় না। পাকস্থলীতে কি পরিপাক হয়? আমিষ, আমিষ, প্রোটিন হচ্ছে সরল পেপটাইড, পাকস্থলীতে আমিষ পরিণত হয়। তাহলে পাকস্থলীতে শর্করা এবং স্নেহ কোনোটাই পরিপাক হয় না। ক্ষুদ্রান্ত এইখানে শর্করা, আমিষ এবং স্নেহ এই তিনটাই পরিপাক হয় হচ্ছে ক্ষুদ্রান্তে। আবার মুখগহ্বরে শর্করা সামান্য, পাকস্থলীতে আমিষ, ক্ষুদ্রান্তে শর্করা, আমিষ এবং স্নেহ। পাকস্থলীতে আমিষ যে বললাম এটাও সামান্যই, মানে একটু সরল উপাদান হয় আর কি। বুঝাইতে পারছি? এবার আসো, এইবার মুখে পরিপাক, পাকস্থলীতে পরিপাক, ক্ষুদ্রান্তে পরিপাক। আমি জিনিসটা কিভাবে দেই দেখো। তুমি ফার্স্টে আমি শর্করা পরিপাক দেখাই। ফার্স্টে দেখো শর্করা, শর্করা পরিপাক, শর্করা পরিপাক। তাহলে লিখবা শর্করা কই কই পরিপাক হয়? শর্করা তিনটা জায়গায় পরিপাক, দুইটা জায়গায় পরিপাক হয়। এক নাম্বার হচ্ছে মুখগহ্বর, এক নাম্বার কি মুখ, মুখ গহ্বর। মুখ গহ্বরে শর্করা কিভাবে পরিপাক হয়? মুখ গহ্বরের মধ্যে শর্করা, শর্করার আরেক নাম কি? শ্বেতসার, শ্বেতসার অথবা শর্করা, শ্বেতসার অথবা শর্করা। এটা মুখ গহ্বরে কি থাকে? ওই যে টায়ালিন, টায়ালিনের ধর্ম কেমন? টায়ালিনের ধর্ম একটা অ্যামাইলেজের মতো, টায়ালিন। এই যে টায়ালিনের প্রভাবে শ্বেতসার বা শর্করা পরিপাক হয়ে কি হবে? মল্টোজ, কি হবে? মল্টোজ। এবার একটু ব্যাখ্যা করতে হবে। কিভাবে ব্যাখ্যা করব? যে আমরা জানি শর্করা মুখ গহ্বরে সামান্য পরিপাক হয়, কারণ মুখ গহ্বরে যে গ্রন্থি থাকে, লালা গ্রন্থি, লালা গ্রন্থির মধ্যে থাকে হচ্ছে টায়ালিন নামক এনজাইম। এই টায়ালিন নামক এনজাইমের বৈশিষ্ট্য হচ্ছে অ্যামাইলেজের মতো। এই জন্য সামান্য কিছু শর্করা, মানে শর্করা সামান্যতম বা অল্প কিছুটা পরিপাক হয় হচ্ছে মুখ গহ্বরে। এরপরে আসো, পরে বলবা শর্করা পরবর্তী চায় পাকস্থলীতে, পাকস্থলীতে শর্করার কোনো পরিপাক হয় না। পরবর্তী 2 নম্বর ধাপ হচ্ছে ক্ষুদ্রান্ত। শর্করা 2 নম্বর ধাপ হচ্ছে ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্তে যায় হচ্ছে শর্করা পরিপাক হবে। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ততে শ্বেতসার বা শর্করা এটা কিভাবে পরিপাক হবে? অ্যামাইলেজের মাধ্যমে গ্লুকোজ হবে। ক্ষুদ্রান্ততে যায় এই যে শ্বেতসার বা শর্করা যেটা, এটা কার প্রভাবে? অ্যামাইলেজের প্রভাবে। অ্যামাইলেজ এর প্রভাবে কি হবে? গ্লুকোজ। তাহলে 1 নম্বর মুখ গহ্বরে শর্করা কি হয়? মল্টোজ। আর 2 নম্বর ক্ষুদ্রান্তে শর্করা কি হয়? গ্লুকোজ। কার প্রভাবে? অ্যামাইলেজের প্রভাবে। পরে বলবা 2 নম্বরের ব্যাখ্যা। 1 নম্বরের ব্যাখ্যা কিন্তু বলছি, তোমরা প্রয়োজনে থামায় থামায় লিখে নিও যার মন চায়। 2 নম্বরে দেখো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ততে শর্করা পরিপাক হয়, পরিপূর্ণরূপে পরিপাক হয়। ক্ষুদ্রান্ততে ডিউডেনামের মধ্যে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আসে, যার মধ্যে থাকে অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ নামক এনজাইম শর্করা বা শ্বেতসারকে পরিপাক করে গ্লুকোজে পরিণত করে বা সরল উপাদানে পরিণত করে। এই সরল উপাদান গ্লুকোজ রক্ত রস দ্বারা শোষিত হয়ে, মানে শোষিত হয়ে রক্ত রস দ্বারা পরিবাহিত হয়ে কোষে প্রবেশ করে। এইভাবে একটু বলে দিবা শর্করা পরিপাক। এরপরে আসো, তোমাকে যদি বলে আমিষ পরিপাক, কি বলবে? আমিষ পরিপাক। আমিষ পরিপাক যদি বলে, 1 নাম্বার আমিষ কোথায় পরিপাক হয়? পাকস্থলীতে। পাকস্থলীর মধ্যে কি থাকে? HCl অ্যাসিড। HCl অ্যাসিডের কাজ কি? প্রথমত HCl অ্যাসিড কি করবে? নিষ্ক্রিয় পেপসিনোজেন থাকে। পাকস্থলীতে কি থাকে? নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন। এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে HCl অ্যাসিডের প্রভাবে সক্রিয় পেপসিনে পরিণত করে। HCl অ্যাসিড কি করে? সক্রিয় পেপসিনে পরিণত করে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে HCl অ্যাসিড সক্রিয় পেপসিনে পরিণত করে। এই সক্রিয় পেপসিন কি করে? আমিষকে, আমিষকে এই সক্রিয় পেপসিনকে, এই যে সক্রিয় পেপসিনটা
সরল পেপটাইডে পরিণত করে, সরি পলিপেপটাইডে পরিণত করে, সরল পরে হবে, পলিপেপটাইডে পরিণত করে, পলিপেপটাইড। তাহলে আমিষ সক্রিয় পেপসিনের প্রভাবে পলিপেপটাইড হয়, সক্রিয় পেপসিনের প্রভাবে পলিপেপটাইড হয়। এরপরে এইটা চলে যায় 2 নম্বরে হচ্ছে ক্ষুদ্রান্তে। কোথায় চলে যায়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে কে যাবে? ক্ষুদ্রান্তে কি হবে? ক্ষুদ্রান্ত হচ্ছে এই যে পলিপেপটাইড, এই পলিপেপটাইড যাবে, পলিপেপটাইড, পলিপেপটাইড। তাহলে আমিষ কিন্তু পাকস্থলী থেকেই পরিপাকটা শুরু হয়, পাকস্থলীতে পরিপাক হয়ে একটু সরলে পরিণত হয়, পলিপেপটাইড হয়। এই পলিপেপটাইড ট্রিপসিনের প্রভাবে, কার প্রভাবে? ট্রিপসিন। এই ট্রিপসিনটা কোথা থেকে আসবে? অগ্নাশয় রস থেকে। ট্রিপসিনের প্রভাবে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড প্লাস হচ্ছে সরল পেপটাইডে পরিণত হবে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের সব থেকে উত্তম সোর্স হচ্ছে আমিষ। ঠিক আছে, এই তো। তাহলে তোমাকে যদি বলে পাকস্থলীতে পরিপাক, তখন তুমি শুধু এই সাদা কালারের যে লেখাটুকু এইটুকু লিখবা, লেখার পরে লিখবা পাকস্থলীতে যেহেতু কোনো অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন থাকে না, সেই জন্য শর্করা জাতীয় এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয় না, শুধুমাত্র আমিষের সক্রিয় পেপসিনের প্রভাবে পলিপেপটাইডে পরিণত হয়, এটুকু বলবা। এরপরে আসো ক্ষুদ্রান্তে হচ্ছে পলিপেপটাইড, ট্রিপসিন, অ্যামাইনো অ্যাসিড প্লাস সরল পেপটাইড। এরপরে আসো স্নেহ পরিপাক। এরপর এটা কিন্তু আমি উপাদান অনুযায়ী দিতেছি। শর্করা পরিপাক 2 ধাপে হয়, আমিষ পরিপাক 2 ধাপে হয়। এরপরে আসো স্নেহ পদার্থের পরিপাক। স্নেহ স্নেহ পদার্থ এক জায়গায় পরিপাক হয়, সেটা কোথায়? ক্ষুদ্রান্ত। এই পরিপাকে ফার্স্টে বর্ণনা দিতে হবে। ক্ষুদ্রান্তের মধ্যে কি থাকে? লাইপেজ। ক্ষুদ্রান্তের মধ্যে কি থাকে? লাইপেজ। এই লাইপেজের প্রবেশনের পদার্থ কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এবার এটা আমি একটু বর্ণনা দেখাবো যে কোন জায়গা থেকে তোমাকে মুখস্থ করতে হবে। দেখো, পাকস্থলীতে পরিপাক, এখানে যা আছে মোটামুটি তাই লিখবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে সেটাকে মেরে ফেলে, নিষ্ক্রিয় পেপসিনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়। নিষ্ক্রিয় পেপসিনোজেন HCl এর প্রভাবে সক্রিয় পেপসিন, এটাই কিন্তু আমি লিখছি। এগুলার বিক্রিয়া বা রাসায়নিক একক তোমাদের দেওয়ার দরকার নাই। পেপসিন এক ধরনের এনজাইম, আমিষকে ভেঙে 2 বা ততোধিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি যৌগ গঠন করে, যা পলিপেপটাইড নামে পরিচিত। তাহলে আমিষ পেপসিনের প্রভাবে পলিপেপটাইড হয়, এটা 2 বা ততোধিক যৌগ দ্বারা তৈরি অ্যামাইনো অ্যাসিড, মানে এটা এখনো শোষণ উপযোগী হয় নাই। শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য, এই লাইনটুকু গুরুত্বপূর্ণ। শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য সাধারণত পাকস্থলীতে পরিপাক হয় না, কারণ এদের পরিপাকের জন্য গ্যাস্ট্রিক রসে নির্দিষ্ট কোনো এনজাইম থাকে না। পাকস্থলীতে খাদ্যদ্রব্য পৌঁছানো মাত্র উপরোক্ত রসগুলো নিঃসৃত হয়। একটু কথাবার্তা বলছে আর কি। এরপরে আসো ক্ষুদ্রান্তে পরিপাক। এই যে অংশটুকু, এই অংশটুকু তুমি মুখস্থ করবা। এই অংশটুকুর মধ্যে কি থাকে? তোমার স্নেহ বা লিপিড পরিপাক থাকবে। কি বলছে কথাটা? যকৃৎ থেকে পিত্ত রস নিঃসৃত হয়। ভালো কথা, এটা আমরা একটু আগে দেখে আসছি। এটি অম্লীয় অবস্থায় খাদ্যকে ক্ষারীয় করে পরিপাকের উপযোগী করে তোলে, এটাও আমরা দেখে আসছি। পিত্ত লবণ, এই যে তুমি জানো ছোটবেলা থেকে পড়ে আসছো, তেলে জলে জীবনেও মিশ খায় না, পড়ে আসছো না? কিন্তু তেল এবং পানিকে মিশাইতে পারে একমাত্র এই পিত্ত লবণ। দেখো কি বলছে, পিত্ত লবণ স্নেহ পদার্থের ক্ষুদ্র কণাগুলোকে পানির সাথে মিশাতে সাহায্য করে। দেখছো, স্নেহ তেলে জলে মিশ খাওয়াই ফেলছে, তেল এবং জলকে মিশ খাওয়াইছে কে? পিত্ত লবণ। পিত্ত লবণ পিত্তরসের অন্যতম উপাদান লাইপেজ নামক এনজাইম। লাইপেজ নামক এনজাইমের কাজ যথাযথ সম্পাদনের জন্য পিত্ত লবণের ভূমিকা গুরুত্বপূর্ণ। কি ভূমিকা? এই লবণের সংস্পর্শে স্নেহ পদার্থ সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়। তাহলে পিত্ত লবণ স্নেহ পদার্থকে পানির সাথে মিশাইতে পারে, এবং এই যে স্নেহ পদার্থ বা তেল চর্বি আছে, এটা পানির মধ্যে সাবানের ফেনার মতো ভাসতে থাকে।
স্নেহ বিশ্লেষক লাইপেজ এই দানাগুলোকে ভাঙ্গা ফেলবে। তাহলে এই যে স্নেহ পদার্থকে লাইপেজ ভাঙবে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করবে, কাজ শেষ। তাহলে স্নেহ পদার্থ পরিপাক হবে শুধু ক্ষুদ্রান্তে এবং প্রসেস এইটুকু। আমিষ পরিপাক হবে পাকস্থলীতে কিছু, আর এই যে ক্ষুদ্রান্তে কিছু। শর্করা পরিপাক হবে মুখ গহ্বরে কিছু, আর হচ্ছে ক্ষুদ্রান্তে কিছু। ক্লিয়ার? বুঝাইতে পারছি? দেখো বুঝতে পারছো কিনা, আবার ভালো করে দেখো। এই যে এই জিনিসগুলা একটু লেখা নাও, একদম দেখবা পানি পানি হয়ে গেছে। শর্করা পরিপাক কোথায় কোথায়, আমিষ পরিপাক কোথায়, আর স্নেহ পরিপাক কোন জায়গায়। বাকি পড়াশোনা তো তোমার করতে হবে, অবশ্যই নিজের থেকে কিছু জিনিস করতে হবে। এরপরে আসো, পরিপাকের পরে কি কি আছে? বৃহদান্তে পরিপাক, এটা আগেই বলছি, সাধারণত এরকম কোনো পরিপাক হয় না। আত্তীকরণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আত্তীকরণ, ভিভিআই এসকিউ, শর্ট কোশ্চেনে আসবে তোমাদের। শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতি হলো আত্তীকরণ। তার মানে আমরা জটিল খাদ্য খাইছি, সেইটাকে পরিপাক করে সরল খাদ্যে পরিণত করছি। কারণ কি? সরল খাদ্য আমাদের দেহ শোষণ করতে পারে। শোষণ করে গেছে রক্তরসে, রক্তরস নিয়ে গেছে কোষে, এই কোষ তাকে পুনরায় প্রোটোপ্লাজমে রূপান্তরিত করছে। এইটাই হচ্ছে আত্তীকরণ। এটি একটি গঠনমূলক বা উপচিতি প্রক্রিয়া। কোষের প্রোটোপ্লাজমে নিঃসৃত এনজাইমের সহযোগিতায় সরল খাদ্য জটিল খাদ্য উপাদানে পরিণত হয়। যেমন অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল রক্তের সাহায্যে দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে। এইসব স্থানে প্রোটোপ্লাজমে নিঃসৃত এনজাইমের প্রভাবে আমিষ, স্নেহ, শর্করা তৈরি হয়। এইভাবে প্রোটোপ্লাজম কোষের ক্ষয়পূরণ করে। তার মানে কি? সরল খাদ্য আবার কোষের মধ্যে গেলে জটিল খাদ্যে পরিণত হয়। রোগ, এই চ্যাপ্টারে কি কি রোগ আছে? গয়টার, রাতকানা, রিকেটস, রক্তশূন্যতা, এটা হচ্ছে ভিটামিনের অভাবজনিত রোগ। আর হচ্ছে এই যে লাস্টে পরিপাকের পরে অজীর্ণতা, খাবার দাবার হজম হয় না, বমি বমি ভাব আসে, আমাশয়, পেটের একটা রোগ, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার, এটা নিয়ে বলছি, অ্যাপেন্ডিসাইট নিয়ে বলছি, কৃমিজনিত রোগ, এটা একটু দেখে নিও, ডায়রিয়া। এই যে তোমার কোষ্ঠকাঠিন্য, অজীর্ণতা, এগুলা নিয়েও বোর্ড কোশ্চেন আসছে। দেখো প্রথম সিকিউ, একটা দুইটা সিকিউ দেখাই দেই। এইগুলা সিকিউ দেখার দরকার হয় না, কারণ এগুলা ঘুরিয়া পেছে সেম জিনিসই আসে বারবার, এটা তার ম্যাথের মতো না। বিদ্যালয়ে শিক্ষা সফরে ছাত্রছাত্রীদের জন প্রতি খাদ্য তালিকায় ভাত 300 গ্রাম, ভাত এবং রুটি 300 গ্রাম। এই ভাত এবং রুটি মানে কি বলতো? শর্করা। ভাত এবং রুটি মানে শর্করা। শর্করা কত গ্রাম? 300 গ্রাম। মাছ, মাংস, ডাল 200 গ্রাম, এটা কি? প্রোটিন বা আমিষ। মাছ, মাংস, ডাল, এটা হচ্ছে প্রোটিন বা আমিষ। তেল, মাখন, এটা কি? স্নেহ বা লিপিড। আচ্ছা, এরপরে দেখো, উদ্দীপকের প্রদত্ত খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ বের করো। এটা কালকে কিছুক্ষণ আগে বারবার করাইছি। 300 গুণন 4, মানে শর্করা 1 গ্রাম শর্করায় 4 কিলো ক্যালোরি। তাহলে 300 কে 4 দ্বারা গুণ করলে 3 4 12, 1200 কিলো ক্যালোরি শক্তি পাবো হচ্ছে আমিষ থেকে। কিলো ক্যালোরি, 1200 কিলো ক্যালোরি শক্তি পাবে কোথা থেকে? আমিষ থেকে। 200 গুণন 4 ইকুয়াল টু, এই বাংলা ইংরেজি মিলাই ফেলতেছি কেন, 200 গুণন 4, তাহলে 4 দুগুণে 8, 800 কিলো ক্যালোরি পাবে হচ্ছে কোথা থেকে? আমিষ। তেল মাখন হচ্ছে 50, এটাকে গুণ করতে হয় হচ্ছে 9 দ্বারা, 5 নং 45, 450 কিলো ক্যালোরি। তাহলে টোটাল শক্তির পরিমাণ যোগ করে দাও। এই টোটাল শক্তির পরিমাণ 1200, 800, 2000, 2450, 2450 কিলো ক্যালোরি শক্তি পাবে সে তার খাদ্য থেকে। দেখছো ম্যাথের মতো করবা, আর 3 এ 3, একদম কোনো কাটাকাটি নাই। উদ্দীপকের খাদ্যগুলো কিভাবে পরিপাক ঘটে বিশ্লেষণ করো। একদম পারফেক্ট একটা 4 নম্বরের কোশ্চেন, মাত্রই দেখে আসলাম। যা দেখছো পুরাটাই লিখতে হবে। উদ্দীপকের খাদ্যগুলোর মধ্যে শর্করা, আমিষ, স্নেহ। শর্করা পরিপাকটা সুন্দর করে গুছায় লিখবা, মুখগহ্বর এবং ক্ষুদ্রান্তে। ফার্স্টে একটু বর্ণনা, বিক্রিয়া, আবার একটু বর্ণনা। আমিষ, আমিষ পরিপাক পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, একটু বর্ণনা, বিক্রিয়া, আবার একটু বর্ণনা। স্নেহ পরিপাক যতটুকু দেখাইছি ওইটুকু হুবহু লিখবা। দেখো গ্রন্থি, গ্রন্থি দিছে এই যে যেটা, এটা কি? গ্যাস্ট্রিক গ্রন্থি, পাকস্থলী। যকৃৎ, গাছের পাতার মতো অগ্নাশয়। দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম এবং এই ধরনের ব্যাকটেরিয়ার কারণে এক্স অঙ্গে কি ধরনের সমস্যা হয়? আলসার।
এটা কি হবে? আলসার। এই রোগ জীবাণুগুলো তোমরা একটু পড়ে নিও, কি কি রোগ হয় কোনটার অভাবে, এগুলো যদি একটু ভালো করে পড়তে পারো। আমি তো চ্যাপ্টারের শুরুতেই বলছি, এই চ্যাপ্টারটা যদি এ টু জেড ভালো করে পড়ো তুমি, তাহলে তোমার কমন সেন্স, বেসিক নলেজ অনেক বৃদ্ধি পাবে। এই জন্য আমি ফার্স্টেই বললাম না, চ্যাপ্টারটা খুবই বোরিং লাগতো, বিরক্তকর লাগতো, কিন্তু এখন ভালো লাগে। এই সব কারণেই উদ্দীপকের টি, ওয়াই, জেড এর কার্যকারিতা বিশ্লেষণ করো, সবগুলাই গ্রন্থে কি কি রস নিঃসৃত করে সবগুলা বলবা। আমি রোহালিম ভাই বোন, আমি নিয়মিত দুধ, পনির, মাংস, ডিম খেতে পছন্দ করে, হালিমের পছন্দ শাকসবজি, ফলমূল। আমিরের খাবারগুলো পরিপাক প্রক্রিয়া। দুধ, পনির, মাংস, ডিম এগুলা হচ্ছে কি? দুধ, পনির, মাংস, ডিম এগুলো হচ্ছে প্রোটিন। প্রোটিন পরিপাক প্রক্রিয়া দিবা। রোগ প্রতিরোধে দুই ধরনের খাবারগুলোর মধ্যে কোনটির বেশি কার্যকর? রোগ প্রতিরোধে হচ্ছে ভিটামিন বেশি কার্যকর, আর প্রোটিন কি? ক্ষয় রোধে। এই তো। আর সিকিউ কি দেখাবো? খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড নিয়ে চিত্রে টি এবং আর এর অংশে খাদ্য পরিপাক বর্ণনা ব্যাখ্যা করতে বলছে। টি এবং আর, এই ডিউডেনাম, টি এর আর অংশে খাদ্য পরিপাক, ওই যে ডিউডেনামে পিত্ত রস, পিত্তথলি থেকে আসবে অগ্নাশয় রস, অ্যামাইলেস, লাইপেস, ট্রিপসিন এগুলো আসবে আর এর মধ্যে। মানব জীবনে এ যথার্থ কিনা? তাহলে দেখো ফার্স্টে মাছ, তেল, আচ্ছা এইটা কিন্তু যথার্থ না। এখানে হবে ভাত, এরপরে হবে উপরে মাছ, তারপরে তেল। দেখো কোশ্চেন, ম্যাক্সিমাম কাজ শেষ। তাহলে দেখো ঘটনা, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পি কিউ বৃহদান্ত। পি হচ্ছে পাকস্থলী, পি কি? পাকস্থলী। কিউ কি? ক্ষুদ্রান্ত। পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত গেল উদ্দীপক। গ নাম্বার প্রশ্নের দিকে তাকাও। পিতে পরিপাক ক্রিয়া বর্ণনা করো। পাকস্থলীতে কি পরিপাক হবে? আমিষ পরিপাক হবে, স্নেহ শর্করা পরিপাক হবে না। এরপরে বলছে কিউ অংশে পরিপাক বিভিন্ন এনজাইম দ্বারা সম্পন্ন হয়। কি অংশ কি? ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্ততে বিভিন্ন এনজাইম সম্পর্কে বলবা। কি কি আসে? অ্যামাইলেস, লাইপেস, ট্রিপসিন। একটু দেখে নিই ওরা কিভাবে অ্যান্সার করছে। এইখানে দেখো কি আছে? যকৃৎ, আর হচ্ছে পাকস্থলী, আর অগ্নাশয়। এ দ্বারা বোঝাইছে পাকস্থলী, বি দ্বারা বোঝাইছে অগ্নাশয়। এ থেকে নিঃসৃত রস কিভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে? ওই যে অগ্নাশয়, অগ্নাশয় যে অংশটা দাগ দিতে বলছিলাম মুখস্থ করবা, ওইটা হুবহু বোর্ড বই থেকে তুলে দিবা। বোর্ড বই থেকে তুলে দিলে অ্যান্সার নাম্বার বেশি পাবা, টিচার খুশি হবে। খাদ্য পরিপাক ও রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে বি এর ভূমিকা বিশ্লেষণ করো। অগ্নাশয়, এগুলো একটু পড়ে নিও। এরপরে দেখো, আমার মনে হয় আর কোনোটা করাইতে হবে না, বাকি তোমরা ইনশাআল্লাহ পারবা। এই ছিল তোমাদের বায়োলজির পঞ্চম চ্যাপ্টারের সবকিছু। আমি ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসও দিছি, আবার সম্পূর্ণটা মিলে একটা ক্লাসও দিয়ে দেবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে বায়োলজিতে তোমাদের কোন ক্লাস লাগবে, যারা এই ক্লাস দেখছো বা উপকার পাইছো বলে মনে হয় আমাকে একটু জানাও কোন ক্লাস লাগবে। তোমাদের হচ্ছে ফিজিক্সের কিছু ক্লাস দেওয়া আছে, আরো কিছু দিব। কেমিস্ট্রি অলমোস্ট ম্যাক্সিমাম ক্লাসে দেওয়া আছে। সো সুস্থ থাকো, ভালো থাকো, পাশে থাকো এবং ফিডব্যাক জানাও। আল্লাহ হাফেজ।